মূলত আমরা 2025-এ আমরা প্রবেশ করেছি। 2024 সাল আমাদের কাছে খুব উল্লেখযোগ্য এই কারণ এই 2024-এ আমাদের বিভিন্ন যুগান্তকারী সিদ্ধান্ত আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ বিকশিত সংকল্প যাত্রায় এগিয়ে যাচ্ছে। আমরা সবাই জানি যে মোদিজির যে বিকশিত সংকল্প যাত্রা এগিয়ে যাচ্ছে, তার মধ্যে আমাদের মহারাষ্ট্র এবং হরিয়ানা ভারতীয় জনতা পার্টির সরকার সেখানে প্রতিষ্ঠা হয়েছে। সেখানকার মানুষ মোদিজির প্রতি আস্থা রেখেছেন, পূর্ণ আস্থা রেখেছেন, এবং এই মোদিজির যে কাজ, এক দশক ধরে যে কাজগুলি চলছে সেইগুলিকে মানুষ সম্মান জানিয়েছে, মানুষ সমর্থন জানিয়েছে। আমি কয়েকটা কাজের কথা আপনাদের সামনে তুলে ধরছি যে এক দশক ধরে মোদিজির নেতৃত্বে যে কাজগুলি সবচেয়ে বেশি মানুষের জীবনে এবং মানুষকে রক্ষা করার ক্ষেত্রে মানুষের সমস্ত ব্যবস্থাকে পরিবর্তনের লক্ষ্যে যেভাবে সহায়ক ভূমিকা পালন করেছে, তার মধ্যে সবচেয়ে বড় জিনিস হলো স্বচ্ছ ভারত মিশন। আজকে এক দশক ধরে আপনারা জানেন 2014 সালে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বক্তৃতার মাধ্যমে এই স্বচ্ছ ভারত মিশনের প্রকল্পের ঘোষণা করেছিলেন, এবং উনি পরিকল্পনা করেছিলেন যে এই শৌচ কার্যক্রম বন্ধ করা এবং প্রতি বাড়িতে শৌচালয় নির্মাণ করার কর্মসূচি নিয়েছেন। আজকে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা সেখানে যে এক দশক ধরে যে কাজ চলছে সেখানে দেখা যাচ্ছে প্রায় 6.6 লাখ বেশি গ্রামে খোলা শৌচ মুক্ত থেকে মুক্ত হয়েছে যে গ্রামগুলি, এবং প্রায় 12 কোটি বাড়িতে আমাদের সেখানে টয়লেট নির্মাণের ব্যবস্থা আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি করেছেন। এই প্রকল্পের চালু হওয়ার ফলে প্রতি বছর 60,000 থেকে 70,000 শিশু মৃত্যু রোধ করা হয়েছে। আমরা জানি মোদীজির নেতৃত্বে ওয়ান র্যাঙ্ক ওয়ান পেনশন এর প্রায় এক দশক হয়েছে। সেখানে প্রধানমন্ত্রীর উদ্দেশ্য ছিল ভারতের সশস্ত্র বাহিনীর প্রাক্তন সেনা এবং প্রবীণ যারা সদস্যদের 40 বছরের পুরনো দাবি, সেটাকে আমাদের মোদীজি সেটা মোচন করতে পেরেছিলেন, যার ফলে এই প্রকল্পের অধীনে 25 লক্ষের বেশি প্রাক্তন সেনা এবং তাদের পরিবার উপকৃত হয়েছেন। পেনশনভোগীদের মধ্যে 1.25 লাখ কোটি টাকার বেশি বিতরণ করা হয়েছে। আমরা জানি যে এই এক দশক ধরে আমাদের মোদীজি দেশের প্রধানমন্ত্রী হওয়ার পর যে প্রকল্প চালু করেছিলেন সেটা হলো প্রধানমন্ত্রী জনধন যোজনা। আজকে এই জনধন যোজনার এক দশক পর আমরা যে তথ্য আমরা পেয়েছি, সেখানে আমাদের এই যে ব্যাংক অ্যাকাউন্ট, অর্থাৎ গরিবদের ব্যাংক অ্যাকাউন্ট করার যে প্রকল্প, এটা আজকের দিনে বিশ্বের বৃহত্তম আর্থিক অন্তর্ভুক্তির প্রকল্প, যেখানে 55 কোটি 25 লাখ অ্যাকাউন্ট এখন পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্ট হয়েছে। এর মধ্যে আপনারা জেনে খুশি হবেন 55.6% ব্যাংক অ্যাকাউন্ট এই মহিলারা করেছে। অর্থাৎ আমাদের এই জনধন যোজনার মাধ্যমে আমাদের যে ব্যাংকিং রেগুলেশন যেটা বলি, মোদীজির নেতৃত্বে সেটা হয়েছে। আজকে মেক ইন ইন্ডিয়া, মোদীজি এক দশক ধরে এই মেক ইন ইন্ডিয়ার উপর যেভাবে কাজ করছেন এই প্রকল্পের, আজকে এই মেকিং ইন্ডিয়ার এক দশক ধরে যে কাজ চলছে, তাতে দেশীয় উৎপাদনে উৎসাহিত করে ভারতকে একটা উৎপাদন কেন্দ্র হিসাবে রূপায়িত করার লক্ষ্য এবং প্রকল্প চালু করা হয়েছিল। এক দশকে একটি বিশাল পদক্ষেপ আমাদের এই মেক ইন ইন্ডিয়ার উপর নেওয়া হয়েছে। আপনারা জেনে খুশি হবেন এখন পর্যন্ত এই এক দশক ধরে প্রায় 1.46 লাখ কোটি টাকার বিনিয়োগ আমাদের এই মেক ইন ইন্ডিয়াতে হয়েছে।
প্রায় 12.50 লক্ষ কোটি টাকা উৎপাদন সেখানে হয়েছে। 4 লক্ষ কোটি টাকার রপ্তানি হয়েছে। সেখানে 9.5 লাখ কর্মসংস্থানের ব্যবস্থা সেখানে হয়েছে। আরো আমরা অ্যাচিভমেন্ট করতে পেরেছি আরক্ষা ক্ষেত্রে প্রায় 60% আমাদের দেশীয় প্রযুক্তিতে এই মেক ইন ইন্ডিয়ার মাধ্যমে সেটা আরক্ষার অস্ত্র সেখানে ভারতে নির্মাণ করা হচ্ছে এবং বিদেশে সেটা রপ্তানি করা হচ্ছে। এই যুগান্তকারী সিদ্ধান্ত আমাদের দেশের প্রধানমন্ত্রী নিয়েছেন। আপনারা আরো জানেন আমাদের এই ভারতবর্ষে মহিলারা যেভাবে লাঞ্ছিত হতো, আজকে আমরা গর্বের সঙ্গে বলতে পারি মোদী সরকার আমাদের এই মহিলা বিল এনে মহিলাদের সুরক্ষা এবং মহিলাদের যে আত্মসম্মান সেটা ফিরিয়ে দেওয়ার প্রয়াস আমাদের মোদীজি করেছেন। আপনারা জানেন যে এক দেশ এক ভোট, এতে কি হয়, এই বিলও এসেছে। তো এর ফলে আমাদের দেশের যে বিরাট অর্থ ব্যয় হয় সেটা সংকুচিত হবে এবং আমরা যে ডেভেলপমেন্ট ওয়ার্ক, যেই সময় ভোট হয় ডেভেলপমেন্ট ওয়ার্ক বন্ধ হয়ে থাকে। তো এই ডেভেলপমেন্ট ওয়ার্ক আমাদের যাতে সুচারুরূপে চালু থাকতে পারে, আমাদের এই এক ভোট এবং এক দেশ এক ভোট সেটা আমাদের কাছে খুব কার্যকরী ভূমিকা হবে বলে মনে করি। ভারত যারা গরিব অংশের মানুষ রয়েছেন, সবচেয়ে বিশ্বের সর্ববৃহৎ যদি প্রকল্প হয়ে থাকে এই আয়ুষ্মান ভারত, গরিবদেরকে 5 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার দায়ভার আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি কাঁধে তুলে নিয়েছেন। মোদীজির সংকল্প ছিল যে তৃতীয়বারের সরকার গঠিত হওয়ার পর যারা 70 বছরের বৃদ্ধরা রয়েছেন তাদেরকে এই আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায়, সেই গরিব ধনী সমস্ত সমাজের প্রত্যেকটা মানুষের জন্য যারা 70 বছরের ঊর্ধ্ব বৃদ্ধা রয়েছেন তাদেরকে এই আয়ুষ্মানের সুবিধার অন্তর্ভুক্তি করা হবে, তার প্রচেষ্টা আমাদের মোদীজি করেছেন। তাই আজকের এই নতুন ইংরেজি বছরে আমি আপনাদের মাধ্যমে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে আমি ধন্যবাদ জানাচ্ছি। ইতিমধ্যে আপনারা জানেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সরকার বিভিন্ন প্রকল্পের মাধ্যমে আমাদের এই রাজ্যের বিভিন্ন অংশের সমাজের প্রত্যেকটা বর্গের জন্য বিভিন্ন প্রকল্পের মাধ্যমে যাতে মানুষ সুবিধা নিতে পারে তার ব্যবস্থা করেছেন। গতকালকে আপনারা দেখেছেন যে ক্যাবিনেটের ডিসিশন হয়েছে হোম ডিপার্টমেন্টের অধীনে 60টি জেলায় ডেপুটি ডাইরেক্টর অফ প্রসিকিউশন এর অফিস নির্মাণ করা হবে এবং নির্মাণ হবে। তার জন্য প্রায় 70টি পোস্ট সেখানে মানে গৃহীত হয়েছে, সে নতুন করে এই পদগুলি সৃষ্টি করা হয়েছে। অ্যাক্সেস অর্গানাইজেশনের অধীনে বিভিন্ন ক্যাটাগরিতে প্রায় 185টি বিভিন্ন পদ সৃষ্টি করা হয়েছে, যেটা আমাদের রাজ্যের যারা বেকার কর্মসংস্থানের ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করবে। আপনারা জেনে খুশি হবেন 100 জন স্টেনোগ্রাফার পিএ গ্রেড 2 নিয়োগ করার সিদ্ধান্ত গতকালকে ক্যাবিনেটে নেওয়া হয়েছে। আমি আজকের এই 2025 ইংরেজি নববর্ষেও আমি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই। সবচেয়ে বিশেষ করে এই 2024 সালে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে আমাদের এই রাজ্যের সরকার যেখানে আমাদের ধান ক্রয় করা এমএসপি রেটে, রাস্তাঘাট নির্মাণ করা, পানীয় জল পৌঁছে দেওয়া, এই সমস্ত প্রকল্পগুলি এবং জনজাতি এলাকাগুলিকে বিশেষ প্যাকেজের মাধ্যমে সেখানে তাদেরকে সুবিধা পৌঁছে দেওয়া, তাদের রাস্তাঘাট থেকে শুরু করে পানীয় জল, বিদ্যালয়ের ব্যবস্থা, চিকিৎসার ব্যবস্থা, সেইগুলি আমাদের রাজ্য সরকার বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সেগুলি ত্বরান্বিত করার প্রয়াস করছে। তার জন্য আমি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি এবং তৎসঙ্গে ওনার মন্ত্রিসভার সকল সদস্যদের আমি ধন্যবাদ জানাচ্ছি। বন্ধুগণ, আজকে যেহেতু আমাদের 25 নববর্ষ, ইংরেজি নববর্ষ, আমি মনে করেছিলাম যে কোনো রাজনৈতিক দলের হয়ে
সেটা আমার যেহেতু শুভেচ্ছা বিনিময়, কিন্তু মনে করেছিলাম যে হয়তো সেটার মধ্যে সীমাবদ্ধ থাকবো। কিন্তু যেহেতু আমরা রাজনৈতিক ময়দানে রয়েছি, মানুষকে কিভাবে বিভ্রান্ত করা যায় তার কারিগর যদি হয়ে থাকে আমাদের এই রাজ্যে কমিউনিস্ট, কিভাবে মিথ্যাকে সত্য বানানো যায়, কিভাবে তারা বিভ্রান্তি করে মানুষকে বিপথে পরিচালিত করা যায়, ওনারা সে দৃষ্টান্তগুলি ওনারা রেখেছে। কাজেই মিথ্যা প্রচার মানুষের কাছে যাতে না পৌঁছায়, মানুষ যাতে বিভ্রান্ত না হয়, তার জন্যই আমি এই দুই একটা লাইন ওনাদের সম্পর্কে আমি বলছি। আমি দেখলাম যে গত 2 দিন আগে ওনারা আমাদের ভীমরাও আম্বেদকর, বাবা সাহেব আম্বেদকর যিনি সংবিধানের রচয়িতা, ওনাকে নিয়ে ওনারা মিছিল করছেন। আজকে একটা পোস্টারিংও দেখলাম যে ওনারা রাজ্য ভিত্তিক কনভেনশনও করবেন। আমি জিজ্ঞেস করতে চাই যে ওনারা এই বিভ্রান্ত কেন ছড়াচ্ছেন? ওনারা ওনাদের পার্টির সংবিধানের যে এইম, উদ্দেশ্য, সেই উদ্দেশ্য হলো যে সোশ্যালিজম, কমিউনিজম, থ্রো অফ দ্য স্টেট, এস্টাবলিশমেন্ট অফ দ্য স্টেট অফ ডিক্টেটরশিপ। অর্থাৎ তারা এই সংবিধানকে বিশ্বাস করেন না। ভীমরাও বাবা সাহেব আম্বেদকরের সংবিধানকে তারা বিশ্বাস করেন না। কমিউনিস্টের মূল যে উদ্দেশ্য তাদের হলো তারা ডিক্টেটরশিপ প্রতিষ্ঠা করতে চায়। আর আজকে ওনারা কনভেনশন করছেন ভীমরাও আম্বেদকরকে নিয়ে, ওনারা মিছিল করছেন। আমি আপনাদের সামনে আরো একটা জলজন্ত দৃষ্টান্ত দেই যে ওনারা কিভাবে মানুষকে বিভ্রান্ত করে। আজকে বাবা সাহেব আম্বেদকরকে নিয়ে ওনারা উঠে পড়ে লেগেছেন, ওনাদের আবেগ বশত হয়ে গেছে এবং রাজ্যবাসীকে ভুল বিভ্রান্ত দিচ্ছেন। ওনার রাজনারায়ণ চন্দ্র ভার্গব এর একটা বই, হিস্ট্রি, কালচার এন্ড দ্য ইন্ডিয়ান সিটি, সেখানে উল্লেখ করা রয়েছে। আমি আপনাদের কাছে পরে প্রেস লিস্টটা দিয়ে দেব। অর্থাৎ আমি আপনাদের সামনে ছোট্ট করে তুলে ধরছি, 1952 সালে বাবা সাহেব আম্বেদকর যখন উনি আপনারা জানেন যে উনি নির্বাচনে লড়াই করেছিলেন, প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন সেন্ট্রাল বোম্বেতে। সেই সময় কমিউনিস্টের নেতা শ্রীপদ অমৃত ডাঙ্গে উনি এই লিখেছিলেন, উনি বলেছিলেন তাদের সমর্থকদের নির্দেশ দিয়েছিলেন যে সেন্ট্রাল বোম্বেতে সংরক্ষিত আসনে আম্বেদকরের পক্ষে ভোট না দিয়ে তাদের ব্যালট নষ্ট করে, অর্থাৎ আম্বেদকরকে ভোট না দিয়ে ওই ব্যালট পেপারটা ছিঁড়ে ফেলে দেওয়া হোক, তবু যাতে আম্বেদকরকে ভোট না দেওয়া হয়। এবং সেখানে বাবা সাহেব আম্বেদকর যাতে কোনোভাবেই নির্বাচনে জিততে না পারেন তার জন্য বামপন্থীরা সর্বশক্তি নিয়োগ করেছিলেন। এই বামপন্থীদের কারণে আম্বেদকর যথাভাবে